চ্যাটজিপিটি বা চ্যাটজিপিটি লাইক যে কোনো মেশিনে আমরা যদি কিছু জিজ্ঞেস করি তাহলে আমাদের প্রতিটি প্রশ্নের অ্যাগেনস্টে সে কিছু রেসপন্স জেনারেট করে। আমরা খুব ভালো করেই জানি মেশিন বা কম্পিউটার নিউমেরিক ডাটা ছাড়া অন্য কোনো ডাটা বুঝতে পারে না। তাহলে কীভাবে আমাদের এই টেক্সট ডেটা থেকে তারা ইনফরমেশন এক্সট্র্যাক্ট করে সে তার কনটেক্সট বুঝে আমাদের প্রয়োজন অনুযায়ী রেসপন্স করে? যেহেতু মেশিন বা কম্পিউটার নিউমেরিক ডাটা ছাড়া অন্য কোনো ডাটা বুঝতে পারে না, তাহলে আমাদের প্রোভাইড করা টেক্সট ডাটাকে তারা কোনো না কোনোভাবে নিউমেরিক ডাটায় কনভার্ট করে এবং সেই নিউমেরিক ডাটা প্রসেস করে সেখান থেকে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করে আমাদের প্রয়োজন অনুযায়ী রেসপন্স জেনারেট করে। এই যে মেশিনের বোধগম্য উপায়ে টেক্সট ডাটাকে নিউমেরিক ডাটায় রিপ্রেজেন্ট করা হয় বা কনভার্ট করা হয়, এই রিপ্রেজেন্টেশনকে বলা হয় টেক্সট ভেক্টরাইজেশন। আমাদের আজকের ভিডিও টেক্সট ভেক্টরাইজেশন নিয়ে। এই ভিডিওতে আমরা টেক্সট ভেক্টরাইজেশন কি, কেন ব্যবহার করা হয় এবং টেক্সট ভেক্টরাইজেশনের টেকনিকগুলো কী কী এবং সেগুলো কিভাবে কাজ করে, মূলত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে টেক্সট ভেক্টরাইজেশন কি? টেক্সট ভেক্টরাইজেশন হচ্ছে টেক্সট ডাটার মিনিংফুল নিউমেরিক রিপ্রেজেন্টেশন। এই মিনিংফুল রিপ্রেজেন্টেশনের বিষয়টি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ধরা যাক আমাদের কাছে কিছু বাংলা সেন্টেন্স রয়েছে। এই টেক্সট ডাটাগুলোকে নিউমেরিক ডাটায় কনভার্ট করার জন্য আমরা প্রতিটি ইউনিক শব্দকে একটি ইউনিক ইন্টিজার দ্বারা রিপ্লেস করব এবং প্রতিটি ইউনিক শব্দকে ইউনিক ইন্টিজার দ্বারা রিপ্লেস করার ফলে আমাদের সেন্টেন্সগুলো দাঁড়াচ্ছে এরকম। এই যে প্রতিটি শব্দকে একটি সিঙ্গেল ইউনিক ইন্টিজার দিয়ে রিপ্লেস করে যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনের একটা বড় সমস্যা হচ্ছে এই রিপ্রেজেন্টেশন শব্দগুলোর সেমেন্টিক সিমিলারিটি ধরতে ব্যর্থ হয়, অর্থাৎ শব্দগুলোর মাঝে অর্থগত সাদৃশ্য বা বৈসাদৃশ্য ধরতে ব্যর্থ হয়। যেমন মামুন এবং নিপে শব্দ সমগোত্রীয় হওয়া সত্ত্বেও তাদের রিপ্রেজেন্টেশন বেশ আলাদা, যদিও তাদের রিপ্রেজেন্টেশন খুব কাছাকাছি হওয়ার কথা ছিল। এছাড়াও এই রিপ্রেজেন্টেশন বাক্যগুলোর কনটেক্সট ধরতে ব্যর্থ হয়। এই দুটি সমস্যা আমাদের যে মূল উদ্দেশ্য ছিল মেশিনকে মানুষের ভাষা বুঝতে শেখানো, সে উদ্দেশ্যকে ব্যাহত করে। এছাড়াও এই রিপ্রেজেন্টেশনের আরেকটি বড় সমস্যা হচ্ছে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করার ক্ষেত্রে ইন্টিজারের অর্ডার একটা বড় ভূমিকা রাখতে পারে। সুতরাং এই সব সমস্যা এড়াতে টেক্সট ডাটাকে মিনিংফুল নিউমেরিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য আমরা টেক্সট ভেক্টরাইজেশন ব্যবহার করে থাকি। এই ভিডিওতে আমরা টেক্সট ভেক্টরাইজেশনের বেশ কিছু টেকনিক সম্বন্ধে জানব। যেসব টেক্সট ভেক্টরাইজেশন টেকনিক নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো ওয়ান হট এনকোডিং, ব্যাগ অফ ওয়ার্ডস, টার্ম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি এবং ওয়ার্ড এমবেডিং। শুরুতেই আমরা কথা বলবো ওয়ান হট এনকোডিং নিয়ে। স্ক্রিনে আপনারা আমাদের 4টি বাংলা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, যেগুলোকে আমরা উদাহরণ হিসাবে এখানে ব্যবহার করব। এতক্ষণ যে রিপ্রেজেন্টেশনের কথা আমরা বলেছিলাম সেখানে আমরা প্রতিটি শব্দকে একটি সিঙ্গেল নাম্বার দ্বারা রিপ্লেস করেছি, কিন্তু এই রিপ্রেজেন্টেশনগুলোতে প্রতিটি শব্দকে আমরা একটি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করব এবং এই ভেক্টরের সাইজ হবে আমাদের ভোকাবুলারির লেংথের সমান। আমাদের উদাহরণের 4টি বাংলা সেন্টেন্সের সমস্ত ইউনিক শব্দ নিয়ে যে ভোকাবুলারিটি তৈরি হবে সেটি হবে এরকম। যেহেতু আমাদের ভোকাবুলারিতে 13টি ইউনিক শব্দ রয়েছে, সুতরাং আমাদের ভেক্টরের সাইজ হবে 13, অর্থাৎ প্রতিটি শব্দকে আমরা 13 সাইজের একটি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করব। ভেক্টরকে ওয়ান ডাইমেনশনাল অ্যারে হিসাবে কল্পনা করা যায়। এখন আমাদের শব্দগুলোকে ভেক্টরে রিপ্রেজেন্ট করার পালা। আমরা জানি প্রতিটি শব্দকে আমরা একটি ভেক্টরে রিপ্রেজেন্ট করব যার সাইজ হবে 13, যেহেতু আমাদের ভোকাবুলারির লেংথ হচ্ছে 13, অর্থাৎ প্রতিটি শব্দকে আমরা আমাদের ভোকাবুলারির লেংথের সমান সাইজের ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করব। প্রতিটি শব্দকে ভেক্টরে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে শব্দটি ভোকাবুলারির যততম পজিশনে অবস্থান করছে সেই শব্দকে রিপ্রেজেন্ট করা ভেক্টরের ঠিক তততম পজিশনটি 1 এবং বাকি সব পজিশনে 0 বসিয়ে নেব। আমি আবারও বলছি, কোনো শব্দকে ভেক্টরে রিপ্রেজেন্ট করার জন্য শব্দটি ভোকাবুলারির যততম পজিশনে অবস্থান করছে সেই শব্দের ভেক্টরের তততম পজিশনে 1 এবং বাকি সব পজিশনে 0 হবে।
উদাহরণ হিসেবে বলা যায় মামুন শব্দটি ভোকাবুলারির একদম প্রথম অবস্থানে রয়েছে বা ফার্স্ট পজিশনে রয়েছে। সুতরাং মামুন শব্দটিকে রিপ্রেজেন্ট করা ভেক্টরের প্রথম পজিশনে 1 এবং বাকি সব পজিশনে 0 হবে। একইভাবে একজন শব্দটি ভোকাবুলারির সেকেন্ড পজিশনে রয়েছে। সুতরাং একজন শব্দটি রিপ্রেজেন্ট করা ভেক্টরের সেকেন্ড পজিশনে 1 এবং বাকি সব পজিশনে 0 হবে। অনুরূপভাবে প্রতিটি শব্দকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ শব্দটি ভোকাবুলারির যততম পজিশনে অবস্থান করছে ভেক্টরের তততম পজিশনটি 1 এবং বাকি সব পজিশন 0 দ্বারা রিপ্লেস করবে। অর্থাৎ প্রতিটি ভেক্টর রিপ্রেজেন্টেশন শুধুমাত্র একটি শব্দকে নির্দেশ করছে। এ কারণেই আমাদের ভেক্টরের লেংথ ভোকাবুলারি লেংথের সমান হতে হবে, না হলে আমরা সবগুলো শব্দকে রিপ্রেজেন্ট করতে পারবো না। স্ক্রিনে আপনারা একটি সেন্টেন্সের ওয়ান হট এনকোডিং রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন। ওয়ান হট এনকোডিং রিপ্রেজেন্টেশনের সব থেকে বড় সুবিধা হচ্ছে এটি খুবই সিম্পল, খুব সহজেই এটি ইমপ্লিমেন্ট করা যায়। এছাড়া ছোট ডাটা সেটের ক্ষেত্রে যেখানে ভোকাবুলারি সাইজ ছোট সেসব ক্ষেত্রে এটি ভালো কাজ করে, যেমন স্মল ডাটা সেটের ক্ষেত্রে টেক্সট ক্লাসিফিকেশনে এটি ভালো কাজ করে। আর এর ড্রব্যাকসের কথা বললে সবার আগে যে কথাটি মাথায় আসে সেটি হচ্ছে হাই ডাইমেনশনালিটি। আমাদের এখানে ভোকাবুলারি সাইজ 13, সুতরাং আমাদের ভেক্টরের সাইজ হয়েছে 13। কিন্তু চিন্তা করুন যদি আমাদের ভোকাবুলারি সাইজ 1 মিলিয়ন হয়, তাহলে আমাদের প্রতিটি ভেক্টরের সাইজ হবে 1 মিলিয়ন। কম্পিউটেশন এবং মেমোরির পার্সপেক্টিভ থেকে দেখলে এটি খুবই ইনএফিশিয়েন্ট একটি রিপ্রেজেন্টেশন। আর যদি ভোকাবুলারি সাইজ বড় হয়, অর্থাৎ আমাদের হাই ডাইমেনশনাল ডাটা সেট থাকে। দ্বিতীয় আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের এই ভেক্টরগুলো বেশিরভাগগুলি স্পার্স ম্যাট্রিক্স। খেয়াল করলেই বোঝা যাবে আমাদের ভেক্টরগুলোতে শুধু একটি পজিশনে 1 এবং বাকি সব পজিশনে 0 রয়েছে। আর এই স্পার্সিটির কারণে এই রিপ্রেজেন্টেশন শব্দগুলোর মাঝে কোনো সেমেন্টিক সিমিলারিটি আইডেন্টিফাই করতে পারে না। অর্থাৎ এটি সেমেন্টিক সিমিলারিটি অর্থাৎ শব্দগুলোর অর্থগত সাদৃশ্য বা বৈসাদৃশ্য ধরতে পারে না। এই স্পার্সিটির কারণেই এই রিপ্রেজেন্টেশনের বাক্যের কনটেক্সট বুঝতে পারার ক্ষমতা খুবই লিমিটেড, অর্থাৎ এটি বাক্যের কনটেক্সট ধরতে পারে না। এরপর ব্যাগ অফ ওয়ার্ডস টেকনিক নিয়ে কথা বলা যাক। ওয়ান হট এনকোডিং রিপ্রেজেন্টেশনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রতিটি শব্দকে একটি ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করেছিলাম, যেখানে আমাদের ভেক্টরের সাইজ ছিল ভোকাবুলারির লেংথের সমান। এখানে আমরা প্রতিটি শব্দকে নয়, বরং প্রতিটি সেন্টেন্সকে একটি ভেক্টরের রিপ্রেজেন্ট করব এবং এই ভেক্টরের সাইজ হবে হচ্ছে ভোকাবুলারি লেংথের সমান। আমাদের ভেক্টরের প্রতিটি পজিশন ভোকাবুলারির প্রতিটি পজিশনের কোরেসপন্ডিং বা ভোকাবুলারির প্রতিটি পজিশনকে রিপ্রেজেন্ট করবে। এ কারণেই আমাদের ভেক্টরের সাইজ ভোকাবুলারি লেংথের সমান হতে হয়। এখন সেন্টেন্সে কোনো শব্দ যতবার আছে সেই সংখ্যাটি শব্দটির ভোকাবুলারির পজিশন অনুযায়ী ভেক্টরের পজিশনে সেই সংখ্যাটি বসিয়ে দেব। মনে করি আমাদের কাছে একটি সেন্টেন্স রয়েছে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। এখানে দুটি ইউনিক শব্দ থাকায় আমাদের ভোকাবুলারি লেংথ হচ্ছে 2 এবং শব্দ দুটি হচ্ছে হ্যালো এবং ওয়ার্ল্ড। সুতরাং হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এই সেন্টেন্সটিকে যদি আমরা ব্যাগ অফ ওয়ার্ডস রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা 2 সাইজের একটি ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করব। এবং যেহেতু হ্যালো শব্দটি সেন্টেন্সে 2 বার রয়েছে এবং হ্যালো শব্দটি ভোকাবুলারির একদম প্রথম পজিশনে আছে, তাই ভেক্টরের প্রথম পজিশনে আমরা এই হ্যালোর ফ্রিকোয়েন্সি 2 বসিয়ে দেব। এবং ওয়ার্ল্ড শব্দটি যেহেতু একবার রয়েছে এবং ওয়ার্ল্ড যেহেতু ভোকাবুলারির দ্বিতীয় পজিশনে রয়েছে, তাই ভেক্টরের দ্বিতীয় পজিশনে আমরা ওয়ার্ল্ডের ফ্রিকোয়েন্সি 1 বসিয়ে দেব। এভাবে ব্যাগ অফ ওয়ার্ডস রিপ্রেজেন্টেশন দ্বারা আমাদের উল্লেখিত 4টি সেন্টেন্সের রিপ্রেজেন্টেশন হবে এরকম। ব্যাগ অফ ওয়ার্ডসের ইফেক্টিভনেস এবং ড্রব্যাকস অনেকটা ওয়ান হট এনকোডিংয়ের মতো। ব্যাগ অফ ওয়ার্ডসও ওয়ান হট এনকোডিংয়ের মতো সিম্পল, খুব সহজেই বোঝা যায় এবং ইমপ্লিমেন্ট করা তুলনামূলক সহজ। এছাড়াও এটি প্রতিটি শব্দকে একটি ফিচার হিসেবে কনসিডার করে বলে আনস্ট্রাকচার টেক্সট যেখানে শব্দের অর্ডার অথবা গ্রামেটিক্যাল ঠিক নেই, সেখান থেকেও এটি ফিচার এক্সট্র্যাক্ট করতে পারে। এটি ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্যাল মডেল যেমন নেইভ বায়াস, লজিস্টিক রিগ্রেশন অথবা সাপোর্ট ভেক্টর মেশিনের সঙ্গে বেশ ভালো কাজ করে। যেহেতু স্প্যাম ডিটেকশনে ওয়ার্ড অর্ডারের থেকে ওয়ার্ড অকারেন্স বেশি গুরুত্বপূর্ণ, তাই স্প্যাম ডিটেকশনের ক্ষেত্রে ব্যাগ অফ ওয়ার্ডস বেশ ভালো কাজ করে। এর ড্রব্যাকসগুলো ওয়ান হট এনকোডিংয়ের ড্রব্যাকসের মতোই। যেহেতু প্রতিটি সেন্টেন্সকে আমরা একটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি এবং ভেক্টরের সাইজ ভোকাবুলারি লেংথের সমান হয়,
সুতরাং ভোকাবুলারি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেক্টরের সাইজ বেড়ে যায়, অর্থাৎ লার্জ ভোকাবুলারির জন্য আমাদের ভেক্টর হাই ডাইমেনশনাল হয়ে যায়, যেটি মেমোরি এবং কম্পিউটেশনের পার্সপেক্টিভ থেকে দেখলে খুবই ইনএফিশিয়েন্ট। ওয়ান হট এনকোডিং এর মতোই এই ভেক্টরগুলোরও বেশিরভাগ এলিমেন্টই জিরো, অর্থাৎ স্পারসিটি আছে। আর এই স্পারসিটির কারণে এই ব্যাগ অফ ওয়ার্ডস সেমেন্টিক সিমিলারিটি বুঝতে পারে না এবং এর কন্টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুবই লিমিটেড, বা বলা যায় ধরতে পারে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো টার্ম ফ্রিকোয়েন্সি, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি এবং ওয়ার্ড এমবেডিংস নিয়ে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড।